লবণ এমন একটা জিনিস, প্রেশার বাড়ার জন্য এটা একটা প্রধান ভূমিকা রয়েছে। মূল লবণ যেটা আমরা খাই, অনেকে লবণটা কি স্যার কাঁচা লবণটা, কাঁচা লবণ যেটা আসসালামু আলাইকুম। প্রাইম মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্টস প্রাইম মেডিটকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মারুফ হোসেন, যিনি প্রাইম মেডিকেল কলেজ হসপিটালে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে যারা দর্শক দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, আমরা আমাদের আর কি খুবই পরিচিত একটি সমস্যা, সেটা হলো প্রেশার। হাই প্রেশার বা লো প্রেশার, এটার মধ্যে পার্থক্যটা আসলে কি স্যার? ধন্যবাদ আপনাকে। একটা ভালো গুরুত্বপূর্ণ, এটা যেমন একটা ব্রাঞ্চ। কেউ যদি মনে করে আমার প্রেশারের সমস্যা, চলে গেলাম কার্ডিওলজিস্টের কাছে, আমার প্রেশার যেহেতু কম আমি গেলাম, এই যে একটা বিভ্রান্ত ধারণা নিয়ে যাবেন, প্রেশার মাপার কোনো নেই। প্রেশার মূলত এটা একটা মেজারেবল জিনিস। আমরা এ সম্পর্কে ডিসকাস করতে গেলে বিশাল প্রেশারের আলোচনা, সেটা না বলে সংক্ষেপে যদি আমরা বলি, আমরা কিভাবে বাড়িতে বুঝবো যে আমার প্রেশার হাই হয়ে গেল, প্রেশার লো হয়ে গেল। পৃথিবীতে সব দেশে সাধারণত এটা ডায়াবেটিক মেজার করার জন্য, প্রেশার মেজার করার জন্য কাউন্সিলিং ব্যক্তিগতভাবেই বলে দেওয়া হয়। একটা রুগী হঠাৎ করে দেখা গেল তার প্রেশার 120 আর নিচেরটা হচ্ছে 70, সে মনে করলো আমার প্রেশার কমে গেছে। মূলত এই জিনিসটা না, এটা তার নির্দিষ্ট একটা রেঞ্জ আছে। রেঞ্জটা আমরা সাধারণত বয়সকে যদি ধরি, দেখা গেল যে 50 বছর, কারো এজ হচ্ছে 50 ইয়ার্স, বিলো দ্য 50 ইয়ার্স। বিলো 50 ইয়ার্স যদি আমরা মেজার করি, তাহলে ইউজুয়ালি আমরা বলি যদি 150/90, উপরেরটা হচ্ছে 150 এটা সিস্টোলিক বলে, 90 হচ্ছে ডায়াস্টোলিক বলে। 90 এই রেঞ্জের যদি উপরে হয় এবং এটা এক মেজারে না, দুবার যদি আমরা মেজার করি, দেখা গেলো ডিস্টেন্স দিয়ে দুইবার অথবা দুইটা ফলো আপে যদি মেজার করি, এর যদি বেশি থাকে তখন আমরা বলবো এটা হাই প্রেশার। আর বয়স যদি মোর দেন দ্য 50 হয়ে যায়, তখন ওনার জন্য 160/90, উপরেরটা 160, নিচেরটা হচ্ছে 90, এর যদি বেশি হয় তখন আমরা প্রেশার বলবো। আর লো বলতে গেলে অবশ্যই সেটা 90/60 নিচে হতে হবে। 90 আমরা 90/60 উপরে প্রেশার 110/65, এটা প্রেশার লো না, এটা নর্মাল প্রেশার। এবং এটা রেঞ্জও আছে প্রেশারের। এইভাবে যদি কেউ বাড়িতে মেজার করে, সে নিজেই বুঝতে পারবে তার প্রেশারটা হাই না লো। যদি হাই হয়ে যায়, আমার পরামর্শ হচ্ছে যে কোনো মানুষকে সঙ্গে সঙ্গে এ ব্যাপারে চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুবই জরুরি। আমরা করি কি, হঠাৎ লো হওয়ার জন্য কারো কাছে চলে গেলাম, উনি বললো ডিম খান, দোকানে চলে গেলাম বা বিভিন্ন পল্লী চিকিৎসকের চলে গেলাম, ও যে ডিম খান, এটা খান, ওটা খান, অথচ প্রেশারটা নর্মালি আছে। অথবা দেখা গেলো হঠাৎ দেখলে 150/90, সঙ্গে সঙ্গে সে প্রেশার ওষুধ দেওয়া শুরু করলো। এটা রুগীর জন্য খুবই ডেঞ্জারাস। কারণ প্রেশারটা আবার ভেরিয়েশন, সকালে একরকম থাকবে, আধা ঘন্টা পরে একরকম, বিকেলে একরকম। এই জন্য ওনার সরাসরি কোনো বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ হতে পারে অথবা কার্ডিওলজিস্ট হতে পারে, তাদের যদি শরণাপন্ন হয় তাহলে সঠিক চিকিৎসা সে পেতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার, তাহলে কি স্যার আমরা ইনস্ট্যান্ট প্রেশার কমানোর কোনো উপায় থাকে, বা ওটা কি অ্যাপ্লাই করা ঠিক না নাকি? এটা কখনো না, কখনো না। কারণ যে রুগীর আগে থেকে জানে সে প্রেশার ওষুধ খাচ্ছে, তার প্রেশারটা হঠাৎ বেড়ে গেছে, সেটাতে কমানোর ব্যাপার, সেটা তো ওষুধ যেটা চলতেছে ওটা চলবে, ওটার সঙ্গে হয়তো আমরা অ্যাড করতে পারি। অ্যাডের সিস্টেম আছে, স্টেপ 1 এ কি অ্যাড করবো, স্টেপ 2 তে কি দিব, স্টেপ 3 তে কি দিব। হঠাৎ করে কোনো ওষুধ নিজে থেকে খাওয়া যাবে না, স্টেপ দেখে দেখে তার প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। আর লো হলে তার দেখা গেল যে লো প্রেশার কীভাবে বাড়বে। আমরা যদি লো মানে 90/60 নিচে বললাম আমি, এই অবস্থা হলে আমরা ওর স্যালাইন খেতে পারি, অথবা দেখা যাচ্ছে যে স্যালাইন একটা দিতে পারে, তাহলে দেখা গেলো তার প্রেশারটা নর্মাল হয়ে গেল। এর জন্য আলাদা কোনো ওষুধ দেওয়া লাগবে না। কিন্তু হাই হলে যদি আগে থেকে প্রেশার ওষুধ খেয়ে যায়, তাহলে তার স্টেপ অনুযায়ী আমরা প্রেশারের ডোজ বাড়াতে পারি, ওষুধের ডোজ। আর যদি দেখি নর্মাল থাকে, নর্মাল হয়ে যায় ওষুধ ছাড়াই, তাহলে যেভাবে আছে সেইভাবে চলবে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হলো আমাদের বাড়িতে যাদের প্রেশার মাপার মেশিন নাই, তারা কি ধরনের উপসর্গ দেখা দিলে ডাক্তারের কাছে যাবে যে তার প্রেশার রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে? আসলে কি ধরনের উপসর্গ দেখা দেয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। কারণ এটাই হচ্ছে আমাদের দেশে খুবই রুগীরা হেজিটেট ফিল করে। আমি কখন আমার বুঝবো আমি, যে রুগীর আগে থেকে প্রেশার ছিল, মানে প্রেশারের ওষুধটা খাওয়া লাগে না বা হাইপারটেনসিভ না, সেই রকম রুগী স্পেসিফিক্যালি বলছে বেশিরভাগ, মোস্ট অফ দ্য কেস প্রেশারটা হচ্ছে অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম থাকবে না। সরাসরি তারা কোনো একটা কমপ্লিকেশন নিয়ে আসবে। হঠাৎ করে দেখা গেলো স্ট্রোক করে আপনার কাছে এসছে, হঠাৎ করে দেখা গেলো যে তার হার্ট অ্যাটাক করে আসছে,
হঠাৎ করে দেখা গেলো যে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এইরকম কন্ডিশনে আসে। তো এইরকম কন্ডিশনে আসতে গেলে তো শেষ মুহূর্ত, তো সে নিজে বুঝবে কি যাগুলো স্ট্রেসফুল কন্ডিশনে যারা থাকে, যদিও সবগুলো সিমটম নাও থাকতে পারে, যখন স্ট্রেসফুল কন্ডিশন, মাথা ব্যথা হচ্ছে, নেক পেইন হচ্ছে, যদিও এগুলো সরাসরি তার সঙ্গে রিলেটেড না, তারপরেও যদি এরকম কোনো সমস্যা তার অ্যারাইজ করে, তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে সে পরামর্শ করবে, অথবা আশপাশে যেখানে প্রেশার মাপার ব্যবস্থা রয়েছে সেখানে প্রেশারটা প্রথমে মাপবে, মাপার পরে সঙ্গে সঙ্গে ওষুধ না দিয়ে আরও 5 মিনিট রেস্টে থেকে, কিছু নিয়ম আছে রেস্টে থেকে তারপরে আবার সে প্রেশার মাপবে। এক হাতে যদি বেশি পায় তাহলে অপোজিট হাতে মাপবে, সেটাতে কি বলে, এরকম করে দেখে একটা মোটামুটি আমরা ডিসিশন নিয়ে ফেলি এনার প্রেশারটা বেশি নাকি লো। এভাবে যদি করা যায় তাহলে রুগীদের জন্য সেফ, এবং বাংলাদেশে এখন সব জায়গাতেই মোটামুটি প্রেশার মাপের ব্যবস্থা রয়েছে। এটা যদি করা যায় এবং এই সিমটমগুলো যদি থাকে তাহলে মনে হয় আমাদের জন্য ভালো এবং রুগীদের জন্য এটা ভালো হবে। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করলে আসলে এই প্রেশারের সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রেশারে দেখা গেছে যত ধরনের প্রেশারের ২ ধরনের। এটা একটু যদি আমরা দর্শকদের বলি যে হাইপার টেনশন বা ব্লাড প্রেশার, এটা ২ ধরনের ২টা গ্রুপের টাইপ যদি আমরা করি বা ইটিওলজি যদি করি, তাহলে এটা প্রাইমারি বলা হয়। প্রাইমারি কিছু হাইপার টেনশন রয়েছে, সেকেন্ডারি কিছু হাইপার টেনশন। মূলত প্রাইমারি হাইপার টেনশন হচ্ছে প্রায় মোর দেন দ্য 95% এর বেশি, যার কোনো কজ এখন পর্যন্ত এর কজ জানা যায় নাই। হয়তো কখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় আমরা জানতে পারবো তারও কজ কি। মূলত ওটা জেনেটিক কিছু ফ্যাক্টর এখানে রিলেটেড, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর রিলেটেড থাকে। এটার জন্যই এই মূলত এই প্রাইমারি যেটা হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনের কিছু কারণ আছে, যেটা কিডনির জন্য হতে পারে। কিছু গ্ল্যান্ড আছে, ফিওক্রোমোসাইটোমা, কুশিং সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, এরকম অনেকগুলো ডিজিজ আছে। আর কিছু ড্রাগস আছে আমাদের দেশে যেটা সবসময় বিশেষ করে মহিলারা খায়, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা খায়, রেগুলার খায়, তাদের প্রেশার বেড়ে যেতে পারে। NSAID নামে একটা ওষুধ আছে যে ব্যথার ওষুধ, আমরা সবসময় যারা দীর্ঘদিন খায় হতে পারে। স্টেরয়েড নামে ওষুধ যারা খায় তাদের হতে পারে। এইগুলো কিছু জিনিস। আর তার সাথে পেশেন্টের জন্য যেটা করতে হবে, যারা স্মোক করে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, স্মোকিং। যারা অ্যালকোহলিক, আমাদের দেশের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যারা লবণ, আমরা হচ্ছি লবণ এমন একটা জিনিস প্রেশার বাড়ার জন্য এটা একটা প্রধান ভূমিকা রয়েছে। মূল লবণ যেটা আমরা খাই, স্যার, অনেকে লবণটা কি স্যার কাঁচা লবণটা যেটা কাঁচা খাই? লবণ যেটা, কাঁচা জি, জি। লবণ বিশেষ করে এক্সট্রা যেটা এক্সট্রা যেটা যখন কাঁচা। সকালবেলা আসছে, আমাদের এখন আগে গ্রামের লোকদের বলতো আমার সব ভালো, কিন্তু তার প্রেশার বেশি কেন, দেখা গেলো সকালে পন্তা ভাত খেলো অনেকগুলো লবণ লবণ দিয়ে, দিয়ে দিচ্ছে। বা কোনো একটা জিনিস খাচ্ছে, মুড়ি মার্কা খাচ্ছে, লবণ দিয়ে খাচ্ছে, লবণ খেয়েই যাচ্ছে, নর্মাল লবণ হচ্ছে বেশি। এবং এটা দেখা গেছে আমাদের দেশে এই রিজিয়নে কিছু কিছু স্টাডি রয়েছে যে লবণ একটা প্রধান ভূমিকা পালন করছে। তার মানে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমার দর্শকদের বলবো যে আপনার লবণের পরিমাণ আমরা শুধু তরকারিতে যে লবণটা চলবে সেটা চলবে, আর এক্সট্রা লবণ যতটা পারা যায় অ্যাভয়েড করবো। যারা স্মোক করে তারা স্মোকিং করবো না। স্মোকটা, যারা ওয়েট, হেভি ওয়েট যাদের, দেখা গেলো অনেক 100 কেজি ওজন, উনি প্রেশার ওনার হয়েই যাবে, এক সময় না এক সময় হয়ে যাবে। উনার মূল টার্গেট থাকবে তার ওজনকে কমানো, যে কোনোভাবেই হোক তার ওজনকে খাওয়া কমায় দিয়ে হাঁটাহাঁটি করে। এই 3টা মূলত জিনিস, একটা লবণ কম খাওয়া, স্মোকিং পরিহার করা, তার যদি ডায়াবেটিক থাকে সেটা কন্ট্রোল করা, তার যদি অ্যালকোহলিক হিস্ট্রি থাকে সেটা কন্ট্রোল করা, আর যদি মোটা হয়ে যায়, অবেস হয়ে যায়, সে অবেসিটিকে কন্ট্রোল যদি করতে পারে মোটাটাকে, তাহলেও তার প্রেশার কমে যায়। আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, ফলমূল। ফলমূল একটা ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ পটাশিয়াম জাতীয় ফলমূল যারা খায় তাদেরও প্রেশার কম থাকে। ফলমূল জাতীয় জিনিস এবং লবণকে অ্যাভয়েড, এই কটা জিনিস যারা করবে, 5টা 4টা জিনিস, তাদের আশা করা যায় তারা কমপক্ষে হাইপার টেনশনকে কিছুটা প্রিভেন্ট করতে পারবে, যদি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না ধন্যবাদ থাকে। স্যার। স্যার, ঘুমের কারণেও কম বেশির কারণে কি স্যার প্রেশারের সমস্যা হতে পারে? হ্যাঁ, হতে পারে, ঘুমের কারণে হতে পারে। দেখা গেল সারা রাত জেগে কাজ করতেছে, কাজ করছে। ঘুম হচ্ছে না, এমনিতে তার একটা স্ট্রেসফুল কন্ডিশন, স্ট্রেসফুল কন্ডিশনে এমনিতে অটো একটা প্রেশার বেড়ে যেতে পারে। ওই জন্য ঘুমটাও কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রেগুলার ঘুমানো উচিত সবাইকে। স্যার, কি ধরনের রোগী আপনার কাছে আসবে? ধন্যবাদ আপনাকে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। আমাদের বিভিন্ন ধরনের রুগী থাকে। কোন রুগী কোথায় যাবে, কিভাবে চিকিৎসা নেবে, এটা মূলত রুগীর উপরে ডিপেন্ড হবে না। এটা মূলত জানতে হবে যারা এ বিষয়ে জানে তার মাধ্যমে। পৃথিবীতে যেটা চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে সেটা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, যারা জিপি করে, তাদের মাধ্যমে রেফারেল হয়ে বিভিন্ন স্পেশালিস্টের কাছে রুগী যাবে। কিন্তু মেডিসিন, যেটা ইন্টারনাল মেডিসিন বলতে যেটা আমরা বুঝি, এটা একটা ব্রড স্পেকট্রাম, এটা একটা বিশাল সবগুলো মেডিসিনের সাবজেক্ট। ইন্টারনাল যত অর্গান রয়েছে
সেই সাথে বিভিন্ন সিস্টেমের যে রোগগুলো রয়েছে তার সমন্বিত একটা ম্যানেজমেন্ট মেডিসিন বিশেষজ্ঞ যারা তারাই মূলত করে থাকেন। স্যার আসলে আমরা তাহলে একটু সহজ ভাষায় বলতে গেলে এটা বলতে পারি দর্শকদের জন্য যে প্রাথমিক যে কোনো রোগের সদুপদেশ পেতে গেলে আমরা মেডিসিনের ডাক্তারকে দেখাইতে পারি, যেন তারা একটা সুন্দর ডায়াগনোসিস করতে পারে, করে আর কি স্পেশালিস্টের কাছে আমাদেরকে রেফার করে। থ্যাংক ইউ, আপনি ভালো বলেছেন, ঠিকই বলেছেন আপনি। মূলত প্রত্যেকটা ডিজিজের একটা ডায়াগনস্টিক, যেমন ডায়াগনোসিস হবে বা রোগ নির্ণয় হবে, সেটাকে আবার কখন রেফার করা হবে বইয়ের মধ্যে সেটাও দেওয়া রয়েছে। তো যে কোনো রোগী যদি হঠাৎ করে কোনো একটা জায়গায় চলে যায়, সে ভুলেও যেতে পারে, না জেনেও যেতে পারে। তাড়াহুড়োর মধ্যে দেখা গেলো যে একজন স্পেশালিস্ট, মানে ওটাকে বলে সাব স্পেশালিস্ট বা ওটা সুপার স্পেশালিস্ট। সুপার স্পেশালিস্ট হয়তো তাড়াহুড়ার মধ্যে ওই জিনিসটা নাও খেয়াল করতে পারে, কিন্তু মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলে হবে কি ইনি সবগুলা সিস্টেম সম্পর্কে একটা দেখে রুগীর ইনভেস্টিগেশন করে, তার এক্সামিনেশন করে, তার হিস্ট্রি নিয়ে ইনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। তখন সেটা রেফারের প্রশ্ন আসবে। তার আগে রেফার ওনারাও করে না, কারণ যতটুকু ট্রিটমেন্ট সে নিজে দিতে পারবে। রুগীকে হঠাৎ করে কেন আমি বাইরে পাঠাবো, কেন এখানে যাবে? যদি রুগী সরাসরি ওভাবে না গিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছেও আসে, তাও একটা সঠিক ট্রিটমেন্ট যে কোনো সিস্টেম, সেটা যে কোনো ব্রাঞ্চের হতে পারে, ওটাকে সাব স্পেশালিস্টের যে কোনো সিস্টেমের, কারণ মেডিসিন তাহলে কি দেখবে? তাই মেডিসিন যদি সব আলাদা আলাদা ব্রাঞ্চের রুগী নিয়ে যায়, মাথা ব্যথা চলে গেলো এক জায়গায়, দেখা গেলো মাথা ব্যথা হয়েছে কিন্তু ঘুম রাতে ঠিক মতো হয়নি, মাথা ব্যথা হয়ে গেছে তার। এটার জন্য তো আর আমার বিশাল লাইন ধরে কোথাও যাওয়ার দরকার নেই। এইটাই হচ্ছে আপনি যেটা বলেছেন, আসলে মূলত এটাই কথা। যে কোনো রুগী, যে কোনো ব্রাঞ্চের রুগী এখানে আসলেই সেটা সার্জারিও হতে পারে। অনেক সময় দেখা গেছে পেটে ব্যথা হচ্ছে, একটা মহিলা আসছে, সে তো জানে না তার মেনস্ট্রুয়েশন ঠিকমতো হচ্ছে কিনা, দেখা গেলো পেটে হয়তো বাচ্চা আসছে, বমি আসছে, সে কোথায় যাবে? সে যদি এখানে আসে তারও একটা ডায়াগনোসিস হয়ে যাবে। মানে যে কোনো ব্রাঞ্চের জিনিস বা যে কোনো সিস্টেমের রোগী আসতে পারে এখানে আসলে। এটা একটা আমার ধারণা, যদি মেডিসিন বিশেষজ্ঞ তার আন্তরিকতা সহ রুগীটাকে এক্সামিনেশন এবং হিস্ট্রি করে ইনভেস্টিগেশন করে পারে, তাহলে ওনারা একটা সঠিক ডায়াগনোসিসে যেতে পারবে বলে মনে করি, এবং এতে আমাদের রুগীদেরও সাশ্রয়ও হবে এবং রুগীরা একটা সঠিক চিকিৎসা পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই আপনার রুগী দেখার সময়টা একটু যদি বলেন। ধন্যবাদ। আমি মূলত প্রাইম মেডিকেল কলেজে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছি, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। আমাদের এখানে যেহেতু একটা মেডিকেল কলেজ, এখানে ছাত্রদের সঙ্গে একটা আমাদের সম্পর্ক, রুগীদের সাথে একটা সম্পর্ক। এখানে আমরা ১১টা থেকে ২টা বা ১১:৩০ থেকে ২টা এর মধ্যে আমরা আমাদের রুগী দেখি। তারপরে আমরা এটার পরীক্ষা-নিরীক্ষা করে যতটুকু সময় দেয় আমরা সবগুলো রুগীকে সেভাবে ডিল করার চেষ্টা করি। এখানে মূলত ১১:৩০ থেকে ২টার মধ্যে আমরা রুগী দেখি। ওকে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ। এ ধরনের স্বাস্থ্য বার্তা প্রতিনিয়ত পেতে আমাদের প্রাইম মেডিটকের সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে আরেকবার। ধন্যবাদ, আপনাকেও অনুষ্ঠানে আসার ধন্যবাদ। জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ।